আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, আর আমরা সুস্থ আছি বিধায় আজকে আবার ক্লাসে সমবেত হইতে পারছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে টুকিটাকি বিজ্ঞানের ষষ্ঠ পর্ব অর্থাৎ ষষ্ঠ ক্লাসে আমি উপস্থিত হয়েছি। তো গত যে পঞ্চম ক্লাস পর্যন্ত হয়েছে, তো আমাদের শিক্ষার্থীরা যারা এই ক্লাসগুলো মনোযোগের সাথে দেখছেন, আশা করি তারা অনেক ভালো করছেন এবং তারা বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ এবং আপনারা অ্যান্সার করতে পারবেন, যেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। আজকে যেটা ষষ্ঠ পর্ব, এখানেও আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে। এবং গত ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করছিলাম এবং ওগুলোর মধ্যে যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, প্রবলেমগুলো সলভ করছিলাম। কাজের ওয়ার্ক যেটা এবং বল ফোর্স, সেটার আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করছিলাম, কাজের ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করছিলাম এবং কাজের মাত্রা সমীকরণ, বলের মাত্রা সমীকরণ, পাওয়ার যেটা ক্ষমতার মাত্রা সমীকরণ এবং এটার প্রবলেম আমরা সলিউশন করছি। আজকে আমরা সরল দোলক নিয়ে আলোচনা করব, কিন্তু গত ক্লাসে গতিশক্তির দুইটা প্রবলেম অর্থাৎ দুইটা ম্যাথ বাদ পড়ছিল, সেটা আমরা সরল দোলক আলোচনা করার পর আমরা ওই দুইটা প্রবলেমও আলোচনা করে দেব, যাতে সলিউশন করে দেব, যাতে আমাদের শিক্ষার্থীদের জন্য উপকার হয়। যাই হোক, আজকে আমরা সরল দোলকে চলে যাই। এখানে সরল দোলকের ব্যাপারে আপনারা একটা ফিগার দেখতেছেন যে আসলে সরল দোলকটা কি। সরল দোলক তৈরি করার জন্য পরীক্ষাগারে যে সরল দোলক আমরা ব্যবহার করি, সেটা কিন্তু আপাতত আমরা বলি আপাত সরল দোলক। আসলে বাস্তবে একটা আদর্শ সরল দোলক যেটাকে বলা হয়, আমরা এখন যেটা পড়ব, এটা বাস্তবে সম্ভব না। তো আমরা পরীক্ষাগারে যে সরল দোলক, এটা আপাতভাবে ইউজ করি আর কি। যাই হোক, এখানে দেখেন একটা সরল দোলকের ক্ষেত্রে আমরা করছি। একটা সরল দোলক হওয়ার সময় একটা নমনীয়, অপ্রসারণীয়, ওজনহীন একটা সুতা লাগে, সাথে একটা ধাতব খণ্ড যেটাকে বব বলা হয়, দোলট বা বব যেটাকে বলা হয়, দোলক পিণ্ড বা দোলট অথবা বব যেটাকে বলা হয়, সেটা যে এখানে দেখা যাচ্ছে। আর একটা নমনীয়, ওজনহীন, অপ্রসারণীয় সুতা লাগে এবং একটা কোনো সিস্টেমে আবদ্ধ জায়গায় এটাকে ঝুলিয়ে দেওয়া হয় এবং এই ঝুলানোর পর এই ববটা যদি কোনো বাধা ছাড়া দোলতে পারে, সেটাকে আমরা সরল দোলক বলতেছি। দেখেন, আমরা এখানে বলতেছি সরল দোলক কি, একটা ক্ষুদ্র ভারী বস্তুকে একটি ওজনবিহীন, অপ্রসারণীয় এবং নমনীয় সুতার সাহায্যে একটি দৃঢ় অবলম্বন হইতে ঝুলাইয়া দিলে বস্তুটি যদি বিনা বাধায় অল্প বিস্তারে এদিক ওদিক দোলে, তবে সুতাসহ ওই বস্তুটিকে সরল দোলক বলে। আর এই বস্তুটিকে এটাকে দোলট বা দোলক পিণ্ড বা বব বলা হয়। তো এই যে এখানে যে একটা সরল দোলকের আমরা সংজ্ঞা বললাম, এটা একটা আদর্শ সরল দোলক, অর্থাৎ এটা বাস্তবে এটা সম্ভব না, কারণ একটা সুতা অবশ্যই তার কিছু ওজন থাকবে, এটা অপ্রসারণীয় হবে এবং এটা নমনীয়র কথা বলা হয়েছে। তো এখানে অপ্রসারণীয় হতে হবে, অপ্রসারণীয় কোনো সুতা নেই এবং এই সুতার ওজনবিহীন হতে হবে, ওজন থাকবে না, এটা আসলে এরকম সুতা পাওয়া যাবে না। আরেকটা বলা হইতেছে এই যে দোলট যেটাকে বলা হইতেছে বা দোলক পিণ্ড বা বব, ইংলিশে বলা হয় বব, এইটা বিনা বাধায় বাতাসের মধ্যে যেটাই বলেন, যেখানে হোক বিনা বাধায় সে এদিক ওদিক দোলবে, এটাও সম্ভব না। এই জন্য পরীক্ষাগারে আমরা একটা আপাত দোলক, সরল দোলক ব্যবহার করে থাকি। কিন্তু আদর্শ সরল দোলকের সংজ্ঞা হলো যে একটি ক্ষুদ্র ভারী বস্তুকে একটি ওজনবিহীন, অপ্রসারণীয় এবং নমনীয় সুতার সাহায্যে যদি একটা দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়, এই বস্তুটি যদি তখন বিনা বাধা এদিক ওদিক দোলতে থাকে, তখন সেটাকে সরল দোলক বলে। আচ্ছা, যাই হোক, সরল দোলক কাকে বলে এটা আমরা বুঝছি, কিন্তু এখান থেকে আমাদের মেইন যে জিনিসটা লাগবে, যে এখানে একটা সরল দোলকের যে দোলনকাল যেটাকে বলা হয়, একটা জিনিস আমরা এখানে দেখতেছি, দোলনকাল, যেটাকে বড় হাতের টি ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। বড় হাতের এল হলো কার্যকারী দৈর্ঘ্য বা দোলকের দৈর্ঘ্য যেটাকে বলা হয়। এই কার্যকারী দৈর্ঘ্য, এটাকে আবার বলা হয় দোলকের দৈর্ঘ্য। এটাকে দোলকের দৈর্ঘ্য বলা হয়, একই কথা, দোলকের দৈর্ঘ্য। আর ছোট হাতের এল যেটা, সেটাকে সুতার দৈর্ঘ্য যেটা আমরা দেখছি। আর ছোট হাতের আর ববের ব্যাসার্ধ, অর্থাৎ এই যে বব, এটার এই রেডিয়াস যেটা, সেটাকে বলা হয়েছে। তাহলে এখান থেকে দেখেন, আমরা যেটা দেখতেছি যে দোলনকাল যেটা টি, এটা একটা সমীকরণ। আমরা যদি বলি সরল দোলকের দোলনকাল নির্ণয়ের সমীকরণ বা সূত্রটা কি, তাহলে আমরা লিখতে পারি টি ইকাল টু 2 পাই √L/G।
এটাই হলো আমার সরল দোলকের দোলনকাল নির্ণয়ের সূত্র। এই সূত্র দ্বারাই আমরা দোলনকাল নির্ণয় করে থাকি। তো এখানে দেখেন দোলনকালটা কার কার উপর নির্ভর করতেছে। এখানে দেখেন দোলনকাল, এই যে এলটা যেটা কার্যকরী দৈর্ঘ্য বা দোলকের দৈর্ঘ্য, সেটার কিন্তু সাথে একটা সম্পর্ক। আবার ওখানকার অভিকর্ষীয় ত্বরণ যেটা জি, যদিও এখানে লেখা হয় না, জি হলো অভিকর্ষীয় ত্বরণ। তো এখানে দেখেন অভিকর্ষীয় ত্বরণের সাথেও দোলনকালের একটা সম্পর্ক আছে। তো এখান থেকে দেখেন আমরা এই সূত্র থেকে আমরা বিভিন্ন ম্যাথ করতে পারবো, বা পরীক্ষা অনেক সময় আসে যে সরল দোলকের দোলনকাল নির্ণয় করার যে সমীকরণ বা সূত্র সেটা কোনটি। তখন 4টে অপশন থাকলে এই অপশন এখানে যেটা থাকবে এটা থাকলে আমরা সেটাকে অ্যান্সার করতে পারবো। আরেকটা হলো যে কার্যকরী দৈর্ঘ্য যেটাকে বড় হাতের এল বলা হচ্ছে, সেটা কি। দেখেন কার্যকারী দৈর্ঘ্য বড় হাতের এল যেটা একবারে এই ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত, ববের ভর কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্স বা দূরত্ব, সেটাকে সরল দোলকের কার্যকারী দৈর্ঘ্য বলে। অর্থাৎ এল ইকাল টু দেখেন এখানে পাওয়া যাচ্ছে সুতার দৈর্ঘ্য ছোট হাতের এল প্লাস ববের ব্যাসার্ধ আর। এখানে দেখেন ছোট হাতের এল হলো সুতার দৈর্ঘ্য এবং ছোট হাতের আর হলো ববের ব্যাসার্ধ। এই দুইটা টোটাল, অর্থাৎ ঝুলন বিন্দু থেকে ববের কেন্দ্র পর্যন্ত, ভর কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে বলা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। তো যাই হোক, এখান থেকে আমরা সমীকরণটা দেখলাম। এখন আমরা কিছু সম্পর্কের মধ্যে আমরা যেতে পারি যে সরল দোলক, দেখেন যদি দৈর্ঘ্যের কথা চিন্তা করেন, যে সরল দোলকের দোলনকাল তার কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সাথে সমানুপাতিক। এখান থেকে দেখা যাচ্ছে, দেখেন টি প্রফেশনাল, এখানে দেখা যায় √ এল। তো এখানে দেখেন দৈর্ঘ্যের বর্গমূলের সাথে সমানুপাতিক। অর্থাৎ এখান থেকে বলা যাচ্ছে যে দেখেন স্বাভাবিকভাবে যদি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বা দোলকের দৈর্ঘ্য বাড়ে, তাহলে দোলনকালও কি হবে, বৃদ্ধি পাবে। আর দোলনকাল যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু দোলনকাল বৃদ্ধি পাওয়া মানে কি, মানে এই দেখেন দোলনকাল, একটা দোলনকাল কাকে বলে, দোলনকালটা কি সেটা একটু বলে নিই আগে। যে একটা দোলনকাল, একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটাকেই দোলনকাল বলে। অর্থাৎ দেখেন এই যে ববটা, আমি যদি এই ববটাকে এখান থেকে ছেড়ে দিই, তাহলে সে কি করবে, যদি বিনা বাধায় এখানে আসে আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। অর্থাৎ সে কি করবে, প্রথমের দিকে এখান থেকে এখানে আসবে, আবার কি করবে, পরবর্তীতে আবার ওখানে পুনরায় ফিরে যাবে। তো এখান থেকে আমি যদি ববটাকে ছেড়ে দিই, সে এখানে দোলে আসলো, এরপরে ঘুরে সেখানে গেল। এই যে আসলো এবং গেল, এই সময়টাকে বলা হয় একটা পূর্ণ দোলন। এই পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটাকে বলা হয় দোলনকাল। তাহলে দেখেন একটা দোলনকাল হতে গেলে আমরা কি বলতে পারি, যে আমরা দোলনকালটাকে কি বলতে পারি, G1-এ আসবে, G2 থেকে G1-এ দোলকটা আসবে, দোলক বা যেটাকে বব বলে, ববটা কি করবে, G2 থেকে G1-এ আসবে, আবার G1 থেকে G2-তে ফিরে যাবে। এই যে পথটা সে অতিক্রম করলো, গেল এবং আসলো, এই পুরো সময়টাকে বলা হয় একটা দোলনকাল। অর্থাৎ দোলনকাল, একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময় লাগলো সেটাকে দোলনকাল বলে। এখন দেখেন আমার কার্যকরী দৈর্ঘ্য বা দোলকের দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে দোলনকাল বেশি হবে, অর্থাৎ সময় বেশি লাগবে। দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে কি হবে, সময় বেশি হবে। যদি কোনো প্রশ্নে বলা হয় যে কোনো সরল দোলকে যদি সুতার দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়, তাহলে দোলনকাল কি হবে, সুতার দৈর্ঘ্য বৃদ্ধি হলেও কিন্তু দোলনকাল বৃদ্ধি পাবে, কারণ সুতার লম্বা হবে, তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে আসবে, এটাতে সময় বেশি লাগবে, এই জন্য দোলনকাল বেড়ে যাবে। এখন দেখেন প্রশ্ন আসছে যে এখানে যে একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সাথে দোলনকালের কি সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে দোলনকাল বাড়বে, আর দোলনকাল বাড়া মানেই দোলক যে ঘড়ি আমরা ইউজ করি, এই ঘড়িটা কি হবে, আস্তে চলবে, ধীরে চলবে। দোলনকাল বেশি হওয়ার কারণে মানে সময়টা বেশি লাগতেছে, ঘড়ি তখন কি হবে, ধীরে চলবে, স্লো মোশনে চলবে, স্লো হবে। ঘড়ি দ্রুত চলবে না, স্লো চলবে। আবার যদি দেখেন কার্যকরী দৈর্ঘ্য যদি কম হয়, দোলনকালও কম হবে, অর্থাৎ সময়টা কম লাগবে। তাহলে ঘড়ির ক্ষেত্রে বলা হবে যে ঘড়িটা তখন কি দ্রুত চলবে। অর্থাৎ দোলনকাল, অর্থাৎ সময়টা যদি দোলনকাল, যেটা একটা পূর্ণ দোলন হতে যদি সময় বেশি লাগে, তাহলে ঘড়ি কিন্তু দ্রুত না, আস্তে চলবে, ধীরে চলবে। আর যদি দোলনকাল কম হয়, তাহলে অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য কম হয়, দোলনকালও কম হবে, ঘড়ি তখন দ্রুত চলবে। তো যাই হোক, তাহলে আমরা দোলনকাল এবং কার্যকরী দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক দেখলাম। আবার দেখেন আপনি এখান থেকে আরেকটা সম্পর্ক পাবেন অভিকর্ষীয় ত্বরণের সাথে। দেখেন যে দোলনকাল অভিকর্ষীয় ত্বরণের ক্ষেত্রে কি হতেছে, 1/g, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণটা দোলনকালের সাথে যে অভিকর্ষীয় ত্বরণ তার বর্গমূলের ব্যস্তানুপাতিক, উল্টানুপাতিক। অর্থাৎ দেখেন এখানে জি এর মান, দেখেন জি এর মান যদি আপনার কম হয়, তাহলে ভাগ যেহেতু আছে এটা
যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে জি এর মান কম হলে দোলনকাল কিন্তু বাড়বে। জি এর মান কম হলে কি হবে? দোলনকাল বাড়বে। আবার জি এর মান বেশি হলে দোলনকাল কমবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি, যেখানে জি এর মান কম সেখানে দোলনকাল বাড়বে। আর দোলনকাল বাড়া মানে ঘড়ি কিন্তু ধীরে চলবে। ঘড়ি কি হবে? ধীরে চলবে। তাহলে দেখেন, আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে যদি যাই, পাহাড়ের দিকে, পাহাড়ের উপরে উঠি, বা যদি ভূপৃষ্ঠ থেকে নিচে যাই, তাহলে জি এর মান কমে। জি এর মান কমা মানে দোলনকাল বাড়বে। তাহলে এই পাহাড়ের উপরে ঘড়ি, দোলক ঘড়ি কি দ্রুত চলবে না ধীরে চলবে? পাহাড়ের উপরে কিন্তু দোলক ঘড়ি ধীরে চলবে। কেন ধীরে চলবে? কারণ জি এর মান কম হওয়ার কারণে দোলনকাল বেশি হবে, ঘড়ি ধীরে চলবে, ঘড়ি স্লো চলবে। এরকম যদি ভূপৃষ্ঠের নিচেও যাওয়া যায়, অভ্যন্তরেও যাওয়া যায়, সেখানেও কিন্তু জি এর মান কমবে, দোলনকাল বাড়বে, ঘড়ি ধীরে চলবে। তো সেই হিসেবে আপনারা জানেন একটা বিষুব অঞ্চল আর একটা মেরু অঞ্চল। আপনারা জানেন বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, সর্বনিম্ন জি এর মান, আর মেরু অঞ্চলে জি এর মান বেশি। তাহলে দেখেন, আমরা দেখতেছি যে জি এর মান যেখানে কম সেখানে দোলনকাল বেশি হয়, অর্থাৎ দোলনকালের মান বেশি হয়। জি এর মান কম হওয়ার কারণে দোলনকালের মান বেশি হয়, ঘড়ি তখন ধীরে চলে। আর জি এর মান যেখানে বেশি হবে, দোলনকালের মান কম হবে, তখন ঘড়ি দ্রুত চলবে। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে একটি সরল দোলককে যদি বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যায়, তাহলে দোলক ঘড়ি কি দ্রুত চলবে না ধীরে চলবে? তো মেরু অঞ্চল যদি বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে যায়, অবশ্যই ঘড়ি দ্রুত চলবে। কারণ জি এর মান মেরু অঞ্চলে বেশি, আর জি এর মান বেশি হওয়ার কারণে দোলনকাল কি হবে? কমবে। আর দোলনকাল কমলে ঘড়ি কিন্তু দ্রুত চলে। তো যাই হোক, এখান থেকে আমরা কিন্তু কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষীয় ত্বরণ নিয়ে আমরা আলোচনা করলাম। আরেকটা জিনিস আছে, তাপমাত্রার সাথেও কিন্তু দোলনকালের সম্পর্ক আছে। আপনি দেখেন, তাপমাত্রা যদি বাড়ে তাহলে স্বাভাবিকভাবে কি হবে? সুতার দৈর্ঘ্য বেড়ে যায়। সুতার যেহেতু প্রসারণ হয়, তো সুতার দৈর্ঘ্য বেড়ে যাবে। তাপমাত্রা বাড়লে সুতার দৈর্ঘ্য বেড়ে যাবে, তখন দোলনকালটাও বেশি হবে। দোলনকাল যে সময়টা, এটা যদি বৃদ্ধি পায়, তখন কিন্তু ঘড়ি ধীরে চলে। আবার দেখেন, তাপমাত্রা যদি কম হয়, সুতা ছোট হয়ে যাবে, সুতা প্রসারণ হবে না। আর সুতার দৈর্ঘ্য কমে গেলে তখন কিন্তু দোলনকাল যেটা সময়টা, এটাও কি হবে? দোলনকালও কমে যাবে। আর দোলনকাল কমে যাওয়া, সময়টা কমে যাওয়া মানে ঘড়ি কিন্তু দ্রুত চলবে। এই জন্য পরীক্ষা যদি আসে গরমকালে, গ্রীষ্মকালে দোলক ঘড়ি দ্রুত চলবে না ধীরে চলবে? গ্রীষ্মকালে কিন্তু স্বাভাবিকভাবে আপনি জানেন সুতা প্রসারণ হবে, লম্বা হবে, দোলনকালও বেড়ে যাবে, তখন ঘড়ি কিন্তু ধীরে চলবে। আর শীতকালে কিন্তু সুতা কিন্তু সংকুচিত হবে, এটা ছোট হয়ে যাবে, সুতার দৈর্ঘ্য কমে যাবে, তখন দোলনকালও কমে যাবে। আর দোলনকাল কমে যাওয়া মানে কি? সময় কমে যাচ্ছে, ঘড়িটা কিন্তু দ্রুত চলতেছে। তাহলে শীতকালে দোলক ঘড়ি কি করে? দ্রুত চলে না তার শীতকালে ঘড়ি দ্রুত চলে না ধীরে চলে? তো শীতকালে কিন্তু ঘড়ি দ্রুত চলে, আর গ্রীষ্মকালে ঘড়ি ধীরে চলে। তাহলে দেখেন, আমরা এখান থেকে একমত হইলাম যে কার্যকরী দৈর্ঘ্য বাড়লে দোলনকাল কি হবে? কার্যকরী দৈর্ঘ্য বাড়লেও দোলনকাল বাড়বে। আর দোলনকাল বাড়া মানেই ঘড়ি ধীরে চলবে। আবার দেখেন, কার্যকরী দৈর্ঘ্য যদি কম হয়, দোলনকাল কম হবে, ঘড়ি তখন দ্রুত চলবে। আবার দেখেন, অভিকর্ষীয় ত্বরণের ক্ষেত্রে উল্টাটা, কারণ এটা তার ব্যস্তানুপাতিক। তাহলে কি হবে? জি এর মান কমলে দোলনকাল বাড়বে, আর দোলনকাল বাড়লে ঘড়ি কিন্তু ধীরে চলবে। ঘড়ি কি হবে? ধীরে চলবে। আবার জি এর মান যেখানে বেশি, সেখানে দোলনকাল কম হবে, ঘড়ি তখন দ্রুত চলবে। তো সেই হিসেবে আমরা বলতে পারি মেরু অঞ্চলে যেহেতু জি এর মান বেশি, এখানে দোলনকাল কম হবে এবং ঘড়ি দ্রুত চলবে। আর বিষুব অঞ্চলে জি এর মান কম, সেখানে কিন্তু দোলনকাল বেশি হবে আর ঘড়ি ধীরে চলবে, ঘড়ি ধীরে চলবে। আর যদি তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা বেশি হয়, সুতার দৈর্ঘ্য প্রসারণ হবে, দৈর্ঘ্য বেড়ে যাবে, দোলনকাল বেড়ে যাবে, ঘড়ি ধীরে চলবে। আর যদি শীতকাল হয়, শীতকালে কি হবে? তাপমাত্রা কমবে, তাহলে সুতার দৈর্ঘ্য কমবে, দোলনকাল কমবে, আর ঘড়ি দ্রুত চলবে। তাহলে শীতকালে ঘড়ি দ্রুত চলে। তো যাই হোক, আমরা এই আনসারগুলো এখান থেকে সম্পন্ন করছি। তাহলে তাপমাত্রার সাথে আমরা কার্যকরী দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক পড়ছি, এবং অভিকর্ষীয় ত্বরণের সাথে সম্পর্ক পড়ছি, তাপমাত্রার সাথেও সম্পর্ক করছি। এখন দেখেন, আমরা একটা ম্যাথ করতে পারি। সরল দোলকে অনেক সময় ছোট একটা ম্যাথ আসতে পারে। যারা ডুয়েট অ্যাডমিশনের ছাত্র শিক্ষার্থী, তাদের জন্য তো এটা আরও বিশদ পড়তে হবে। তবে এখানে যা বোঝানো হচ্ছে সেটাও ভালো করে বুঝলে তাদের জন্য উপকার হবে। আর জব সলিউশনের জন্য এখন যা পড়ানো হচ্ছে এটাই যথেষ্ট। আর ডুয়েট অ্যাডমিশন আরও একটু বিশদ, আরও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে বইয়ের মধ্যে, ওগুলো আমরা পড়ে নিব। তো যাই হোক, আজকে আমরা একটা ম্যাথ দেখতে পারি। প্রথমে একটা সহজ ম্যাথ আমরা দেখতে পারি যে একটি সরল দোলকের দৈর্ঘ্য 4 ফুট। একটি সরল দোলকের
একটা প্রশ্ন ম্যাথ, একটি সরল দোলকের দৈর্ঘ্য 4 ফুট। এই দৈর্ঘ্যটা কি কার্যকারী দৈর্ঘ্য বলতে পারেন বা সরল দোলকের দৈর্ঘ্য বলতে পারেন। 4 ফুট। কোনো স্থানে অভিকর্ষীয় ত্বরণ, কোনো স্থানে অভিকর্ষীয় ত্বরণ 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার হলে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার হলে ওই স্থানে দোলকটির দোলনকাল কত? ওই স্থানে দোলকটির দোলনকাল কত? তো দেখেন এখানে একটা ম্যাথ বলছে যে একটি সরল দোলকের দৈর্ঘ্য 4 ফুট, কোনো স্থানে অভিকর্ষীয় ত্বরণ 32 বা 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার হলে ওই স্থানে দোলকটির দোলনকাল কত। খুব সহজ ম্যাথ, আপনি পারবেন আশা করি। এরপরও দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমরা তো আগেই দেখি যে আসলে কোনো ম্যাথ সলিউশন করার সময় আমরা দেখি আসলে কি কি দেওয়া আছে। তো দেখেন এখানে দেওয়া আছে কি কি। এখানে প্রথমেই বলা হয়েছে যে দোলকের দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য বড় হাতের এল আমরা ইউজ করি, সেটা হলো 4 ফিট। এবং দেখেন ওখানে অভিকর্ষীয় ত্বরণ দেওয়া আছে, সেটা হলো 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে বলছে দোলনকাল কত, টি কত। খুবই সহজ ম্যাথ। দেখেন আমরা জানি, উই নো, সলিউশনে আপনারা জানেন যে কি, আমরা জানি দোলনকাল টি ইকাল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি। পাইটা অনেকে এইভাবে লেখে বা এইভাবে লিখতে পারেন 2 পাই, বা অনেকে এইভাবেও লিখতে পারেন 2 পাই রুট ওভার এল বাই জি। এখন দেখেন আপনি মান বসান 2 ইন্টু পাই রুট ওভার এল জি। আচ্ছা এখন দেখেন রুট যে এল এর মান কত দেওয়া আছে 4, আর জি অভিকর্ষীয় ত্বরণ আপনারা জানেন 32। দেখেন এটা ক্যালকুলেশন করলে এখান থেকে একটা মান আসবে যে এটা কত সেকেন্ড হবে, 2.22 সেকেন্ড। আপনি যদি ক্যালকুলেটর দিয়ে এখানে ক্যালকুলেশন করেন এখানে মান আসবে 2.22 সেকেন্ড। তাহলে এখানে কিন্তু একটা দোলনকাল আমরা পেয়ে গেলাম। এখানে দেওয়া ছিল কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষীয় ত্বরণ, আমরা জাস্ট ক্যালকুলেশন করলাম, এখান থেকে একটা সহজভাবে ম্যাথ করতে পারলাম। যদিও সহজ, কিন্তু অনেকেই প্র্যাকটিস না করার কারণে এই অঙ্কগুলো পরীক্ষা আসলে পারে না। তো সেই হিসেবে আমরা এই অঙ্কটা সহজেই সলিউশন করলাম। এরপর দেখি আরও কোনো প্রশ্ন এসে থাকে কিনা, আরও কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আসছে যে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বাহির করো। প্রশ্ন আসছে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বাহির করো। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বাহির করো, এটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বাহির করতে বলছে। এবং ববের ব্যাসার্ধ, আরেকটা প্রশ্ন করছে এখানে যে এবং ববের ব্যাসার্ধ 0.29 সেন্টিমিটার হলে 0.29 সেন্টিমিটার হলে সুতার দৈর্ঘ্য কত? দেখেন এখানে একটা সহজ ম্যাথ বলছে, সেটা কি বলছে, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বাহির করো, অর্থাৎ এল বের করতে বলছে, এবং ববের ব্যাসার্ধ 0.29 সেন্টিমিটার হলে সুতার দৈর্ঘ্য কত। তো এখানে দেখি আমরা কি দেওয়া আছে, সলিউশন করতে গেলে আমরা তো আগে দেখি কি দেওয়া আছে। তো দেখেন তো দেওয়া আছে কি দেওয়া আছে, সেকেন্ড দোলক বলছে। আচ্ছা আরেকটা প্রশ্ন আসে অনেক সময়, যদি বলা হয় একটা সেকেন্ড দোলক, এখানে কিন্তু দোলনকাল কত বলা নাই, কিন্তু সেকেন্ড দোলক বললেই দোলনকাল 2 সেকেন্ড ধরে নিতে হবে। তো যেহেতু সেকেন্ড দোলক, তাহলে অতএব আমরা লিখতে পারি টি এর মান কত, 2 সেকেন্ড। সেকেন্ড দোলক মানেই তার দোলনকাল হলো 2 সেকেন্ড, এটা আমরা মনে রাখবো। এরপর বলছে দৈর্ঘ্য এল ইকাল টু কত। আরেক জায়গায় বলছে যদি ববের ব্যাসার্ধ আর ইকাল টু 0.29 সেন্টিমিটার হয়, তাহলে সুতার দৈর্ঘ্য ছোট হাতের এল ইকাল টু কত। তো আমরা দেখি উইনো, আমরা জানি টি ইকাল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি। এখন দেখেন আপনি টি এর মান কিন্তু জানেন, টি দেওয়া আছে 2 সেকেন্ড, 2 পাই রুট ওভার এল ভাগ জি। এখন দেখেন এখানে সেন্টিমিটার কথাটা ইউজ আছে, তাহলে এখানে জি এর মান আমরা কি বসাতে পারি, জি এর মান আমরা জানি সিজিএস এককে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।
আমরা জি এর মান এখানে কত বসাইতে পারি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু এটা সিজিএস এককে আছে। তাহলে দেখেন এখান থেকে আমার রুট ওভার উঠাইতে হবে, তাহলে সহজে উঠানো যায়। দুই উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে কি হবে 4 পাই স্কোয়ার ইন্টু এল ভাগ জি। 2 স্কোয়ার মানে 4, 4 4 কেটে গেল। এখান থেকে যদি আপনি এল বের করতে চান ক্যালকুলেশন করলে এখান থেকে এল এর মান আসবে কার্যকরী দৈর্ঘ্য, সেটার মান আসতেছে 99.29 সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে আপনি ক্যালকুলেশন করেন, এখান থেকে আর গুণ করলে এল এর মান বের হয়ে যাবে। এটা ক্যালকুলেশনের ব্যাপার, আপনারা জানেন। তো তাহলে এখানে দেখেন একটা সহজ বৃদ্ধি যে এখানে সেকেন্ড দোলক কথাটা ইউজ হয়েছে, যেহেতু আমরা জানি সেকেন্ড দোলক ইউজ হলে দোলনকালকে 2 সেকেন্ড ধরে নেওয়া হয়। যে কোনো সেকেন্ড দোলক কথা বললেই এটার দোলনকাল 2 সেকেন্ড। আর দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য চাইছে, আর অভিকর্ষ ত্বরণ যেহেতু এখানে ববের ব্যাসার্ধ সেন্টিমিটারে বলছে, তাহলে ধরেই নিতে হবে সিজিএস এককে জি এর মান 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এমকেএস হলে 9.8, এফপিএস হলে 32, সেটা আলাদা কথা। এখানে যেহেতু সিজিএস 980, তো এখানে আমি যখন বর্গ করে দিলাম, এখান থেকে যদি আর গুণ করি, এখান থেকে আমি কার্যকরী দৈর্ঘ্য 99.29 সেন্টিমিটার, অর্থাৎ একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যেটা বা কার্যকরী দৈর্ঘ্য বাইর হয়ে গেল। একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, এটা একটা অ্যান্সার। কিন্তু দেখেন আরেকটা প্রশ্ন করছে যে ববের ব্যাসার্ধ যদি 0.29 সেন্টিমিটার হয়, তাহলে এই সুতার দৈর্ঘ্য কত? তো আমরা দেখেন আরেকটা জানি যে আবার আমরা জানি কার্যকরী দৈর্ঘ্য বড় হাতের এল ইকুয়াল টু ছোট হাতের এল প্লাস আর। আমরা একটু আগে দেখছি যে এই বড় হাতের এল যেটা কার্যকরী দৈর্ঘ্য, সেটা হলো সুতার দৈর্ঘ্য প্লাস এই ব্যাসার্ধটা। কারণ আমরা বলেই দিছিলাম যে কার্যকরী দৈর্ঘ্যটা বের করতে লাগলে একবারে ওই ঝুলন বিন্দু থেকে একবারে ববের ব্যাসার্ধ কেন্দ্র পর্যন্ত, ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো ববের ভর কেন্দ্র পর্যন্ত দেখেন এল প্লাস আর, অর্থাৎ সুতার দৈর্ঘ্য এবং ওইটার রেডিয়াস যোগ হবে। তো আপনি এখানে দেখেন আপনি কার্যকরী দৈর্ঘ্য পাচ্ছেন 99.29, সুতার দৈর্ঘ্য আপনি জানেন না, আবার ব্যাসার্ধ জানেন 0.29। তো এখান থেকে দেখেন শুধু ছোট হাতের এল সুতার দৈর্ঘ্য কী আসবে 99.29 মাইনাস 0.29, এখান থেকে আসে কিন্তু 99 সেন্টিমিটার, অর্থাৎ সুতার দৈর্ঘ্য আসছে 99 সেন্টিমিটার। আরেকটা আপনি অ্যান্সার করতে পারছেন। তো যাই হোক, ধন্যবাদ। আপনারা আশা করি খুব সহজেই বুঝছেন এবং একটু মনোযোগ দিলেই কিন্তু পারা যাবে। আমরা কার্যকরী দৈর্ঘ্যের সূত্র, দোলনকালের সূত্র শিখছি এবং কার্যকরী দৈর্ঘ্যেরও সূত্র শিখছি, যে কার্যকরী দৈর্ঘ্য মূলত সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ যোগ করলে তারপরে কার্যকরী দৈর্ঘ্যটা পাওয়া যায় বা দোলকের দৈর্ঘ্য পাওয়া যায়। আরেকটা প্রশ্ন আসছে কোনো স্থানে, দেখেন একটা এমসিকিউ প্রশ্ন আসছে, খুবই ইন্টারেস্টিং এবং আসে পরীক্ষায়। কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান 9 গুণ বৃদ্ধি করলে, কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের 9 গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল বৃদ্ধি করলে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে? 1 নম্বরে বলছে 9 গুণ বাড়বে, বি নম্বরে বলছে 9 গুণ কমবে, সি নম্বরে বলছে 3 গুণ বাড়বে, ডি নম্বরে বলছে 3 গুণ কমবে। দেখেন বলছে কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান 9 গুণ বৃদ্ধি করলে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে। তো একটু আগে আপনারা বলছেন যে সরল দোলকের যে কার্যকরী আপনার মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, যেটা অভিকর্ষীয় ত্বরণ এবং দোলনকালের একটা সম্পর্ক আপনারা দেখছিলেন, যে যেহেতু সূত্রটা ছিল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, যে আপনারা দেখছিলেন যে জি যেটা অভিকর্ষীয় ত্বরণের মান যদি কমে দোলনকাল বাড়ে, আর যদি এটার মান বাড়ে, কারণ ভাগ যেহেতু আছে, এটার মান বাড়লে দোলনকাল কমবে। তো এখানে দেখেন জি এর মান কি বলছে 9 গুণ বৃদ্ধি করছে, তাহলে এখানে 9g হবে, তাহলে কিন্তু দোলনকাল কমবে, দোলনকাল কমবে। এখন একটা অ্যান্সার হয়ে গেছে, এটা কমবে, বাড়বে এটা হবে না, এই বাড়বেটা এটা হবে না, কমবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, হয় 9 গুণ কমবে নাহলে 3 গুণ কমবে। আমরা বুঝে ফেলছি জি এর মান বৃদ্ধি পাইছে, অতএব দোলনকাল কমবে।
এটুকু আমরা বুঝে ফেলছি, ধন্যবাদ আপনাদেরকে। এখন দেখেন আমরা ম্যাথটা করে দেখি কি হয়। সলিউশনে যদি আসি, স্বাভাবিকভাবে প্রথম ক্ষেত্রে কি হবে বলেন তো? প্রথম ক্ষেত্রে তো জি আগের মতোই ছিল, টি ইকাল টু 2 পাই √L/g, এটা 1 নম্বর সমীকরণ, আপনি একটা দোলনকাল পাইলেন। দ্বিতীয় ক্ষেত্রে যদি যান আপনি, দ্বিতীয় ক্ষেত্রে যদি আপনি আসেন, সেখানে দেখেন T2 কি হতেছে 2 পাই √L, কত হয়েছে 9g হয়েছে, 9 গুণ বেড়ে গেছে। তো এখানে দেখেন 9কে রুট করলে কি হয় 1/3, 1/3 2 পাই √L/g। তাহলে দেখেন আগে ছিল দোলনকাল 2 পাই √L/g, এখন দোলনকাল হয়ে গেছে 1/3 2 পাই √L/g। দোলনকাল কিন্তু কমে গেছে, এবং কত গুণ কমছে দেখেন, 3 গুণ কমছে। কত গুণ কমছে? 1/3 হয়েছে। দেখেন ওইটা 2 পাই √L/g এখানেও ছিল, এখানেও আছে, কিন্তু 1/3 হয়ে গেছে, অর্থাৎ 3 গুণ কমে গেছে। তাহলে এখানে অ্যান্সার হবে কিন্তু 3 গুণ কমবে। আপনারা বলতে পারেন কীভাবে, বুঝলাম না। তো ক্যালকুলেশন করেন, আপনি এটাকে মিশায় দেন। দেখেন আপনি কি পাইছেন, যে T1 পাইছিলেন, T1 আর T2 আপনি ভাগ করেন। T1 এ ছিল 2 পাই √L/g, আর এখানে ছিল দেখুন 1/3 2 পাই √L/g। তো স্বাভাবিকভাবে দেখেন T1/T2, আর এখানে এটা আর এটা কেটে দেন, উপরে ছিল 1/3, বা T1/T2 আর গুণ করলে দেখেন উল্টায় দিলে 3 হয়। তো কি হতেছে, বা T1 ইকাল টু কি হতেছে 3T2, বা T2 যদি বের করেন তাহলে 1/3 T1, অর্থাৎ T1 থেকে 3 গুণ কমে গেছে। T1 এর কি 1/3, অর্থাৎ T2 হলো 3 গুণ কমে গেছে। আশা করি আপনারা বুঝছেন, খুবই সহজ জিনিস। তাহলে কি হলো, আমরা জানি অভিকর্ষীয় ত্বরণের মান বাড়লে দোলনকাল কমবে। অভিকর্ষীয় ত্বরণের মান বাড়লে কি দোলনকাল, কারণ আমরা জানি যে দোলনকাল অভিকর্ষীয় ত্বরণের সাথে তার হলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ধন্যবাদ, আপনারা বুঝছেন। আমরা সরল দোলকের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন এখানে দিচ্ছে, যে একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে দোলনকাল কত হবে? একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে দোলনকাল কি হবে? দোলনকালের মান কি হবে? 1 নম্বরে বলছে যে নিলে কত, দোলনকালের মান কত হবে? 1 নম্বরে লিখছে হলো যে অসীম হবে, 2 নম্বরে লিখছে যে 1 নম্বরে লিখছে শূন্য হবে, 2 নম্বরে লিখছে অসীম হবে, 3 নম্বরে লিখছে হলো যে ভূপৃষ্ঠের চেয়ে মান বেশি হবে, আর লিখছে ভূপৃষ্ঠের চেয়ে কম হবে। আসলে পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের মান কি হবে? অসীম হবে। কিভাবে দেখেন, আপনারা T ইকাল টু কি জানেন? 2 পাই √L/g। আচ্ছা, আপনারা জানেন পৃথিবীর কেন্দ্রে g এর মান কত বলেন তো? 0। আমরা জানি, এটা আগেই শিখছি গত ক্লাসে, যে g এর মান 0। তাহলে 1/0, কোনো কিছুর মানের নিচে যদি 0 থাকে, আপনারা জানেন সেটা হলো ইনফিনিটিভ হয়, অসীম হয়। আপনারা সে দেখেন 1/0 যদি ভাগ দেন, দেখবেন ইনফিনিটিভ আসবে, বা 100/0 যদি দেন আপনি, সেটা কিন্তু ইনফিনিটিভ আসবে। সেই হিসেবে ইনফিনিটিভ মানে অসীম। তাহলে সরল দোলককে যদি পৃথিবীর কেন্দ্রে না হয়, তাহলে কি হবে? দোলনকালের মান হবে অসীম। দোলনকালের মান হবে কি? অসীম। তাহলে দেখেন আমরা সরল দোলক সম্বন্ধে যে সমস্তগুলো টার্ম ছিল, সেগুলো আজকে আমরা শিখছি। যে সরল দোলক নিয়ে যে কোনো প্রশ্ন আসলে সরল দোলকের সমীকরণ, কার্যকরী দৈর্ঘ্যটা কি, সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধ যোগ করতে হয়। এটা যদি পাহাড়ের উপরে একটা সরল দোলককে নিয়ে যায়, তাহলে দোলনকাল বাড়বে না কমবে? আপনারা জানেন পাহাড়ের উপর নেওয়া মানে কি, অভিকর্ষীয় ত্বরণের মান কমে যাবে, তখন কিন্তু দোলনকাল, অভিকর্ষীয় ত্বরণের মান কমে যাওয়া মানেই দোলনকাল বাড়বে। কিন্তু যদি বলে ওখানে দোলক ঘড়ি দ্রুত চলবে না ধীরে চলবে, তাও আমরা বলবো কিন্তু ধীরে চলবে, কারণ দোলনকাল বাড়লে দোলক ঘড়ি ধীরে চলে। যাই হোক, আজকে আমরা সরল দোলক নিয়ে যে আলোচনা করছিলাম, সেটার মোটামুটি যে ধারণা আমি দিছি, আপনারা আশা করি পারবেন, এবং এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেটাও আপনারা পারবেন। গত ক্লাসে আমরা কাজ, ক্ষমতা, শক্তি যেটা পড়ছিলাম, বলও পড়ছিলাম, সেখানে বলের এবং কাজের, ক্ষমতার বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মও আমরা দেখছি। কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু বাদ পড়ে গেছিলো, যে শক্তি নিয়ে, গতিশক্তি নিয়ে। স্থিতিশক্তিও আমরা শিখছি, ক্ষমতাও শিখছি। তো এখন আমরা গতিশক্তি নিয়ে কিছু আলোচনা করব। গতিশক্তির 2টা ম্যাথ ছিল, এটা আমরা করতে পারি নাই। তো ওই ম্যাথটা আমরা যে ম্যাথটা করতে চেয়েছিলাম, গতিশক্তির যে ম্যাথ, সেটা এখানে আমরা দেখতেছি যে দেওয়া আছে। গতিশক্তির ক্ষেত্রে আমরা যে ম্যাথটার কথা বলছিলাম, যে আমরা গত ক্লাসে বল, শক্তি
কাজ, ক্ষমতা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। বলের ম্যাথ সলিউশন করছিলাম, কাজের ম্যাথ সলিউশন করছিলাম যেটা ওয়ার্ক, এবং ক্ষমতা যেটা পাওয়ার সেটারও ম্যাথ সলিউশন করছিলাম। শুধু গতিশক্তি, স্থিতিশক্তিরও ম্যাথ সলিউশন করছিলাম আমরা গত ক্লাসে। কিন্তু আজকে আমরা গতিশক্তির দুইটা ম্যাথ বাদ পড়ছিল, সেই ম্যাথ আলোচনা করব বলছিলাম। তো সেই ম্যাথটা এখানে দেওয়া আছে, দেখেন এখানে বলা হয়েছে যে 50 গ্রাম ভরের একটি বস্তুকে অভিকর্ষ বলের প্রভাবে পরিতে দেওয়া হইল। অভিকর্ষীয় বলের প্রভাবে পড়তে দেওয়া হলো, বলের মান বাহির করো এবং 5 সেকেন্ড পর উহার গতিশক্তি কত বাহির করো। অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটা 50 গ্রামের ভরের বস্তুকে অভিকর্ষীয় বলের প্রভাবে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ ওই যে নিউটন, যে আপনারা দেখেন একটা গাছের নিচে এসে বসা ছিল, আপনারা ঘটনা জানেন যে একটা আপেল যখন গাছ থেকে পড়ে যাচ্ছিল, তো খেয়াল করলেন তিনি যে বোটা থেকে যখন আপেল আলাদা হয়ে গেল তখন আপেলটা কিন্তু অভিকর্ষীয় বলের প্রভাবে নিচে পড়ছে, সেটা কিন্তু উপরের দিকে যায় নাই। তো এখান থেকে তিনি অ্যানালাইসিস করলেন, চিন্তা করলেন যে আপেলটা নিচের দিকে আসলো কেন, এটা তো শূন্যের দিকে উপরের দিকেও যেতে পারতো। তো এটা আসলে মাধ্যাকর্ষণজনিত বলের কারণে এটা হয়েছে, মানে অভিকর্ষীয় ত্বরণের ফলে কাজটা। অভিকর্ষীয় ত্বরণ কিন্তু সবসময় যে কেন্দ্রের দিকে নিচের দিকে কাজ করতেছে, সেটা এখানে বোঝানো হয়েছে যে ফলটা পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এটা অভিকর্ষীয় বলের প্রভাব পড়ছে, অভিকর্ষীয় বলের পজিটিভের দিকে পড়ছে। তো সেই হিসেবে এখানে বলা হয়েছে বস্তুকে অভিকর্ষীয় বলের প্রভাবে পরিতে দেওয়া হলো। অর্থাৎ একটা বস্তুকে উপর থেকে কোনো বল বা ফোর্স প্রয়োগ করে এখানে ছাড়া হয় নাই, অভিকর্ষীয় বলের প্রভাবে সে নিজেই পড়ছে। সেই জন্য বলা হয়েছে অভিকর্ষীয় বলের প্রভাবে পরিতে দেওয়া হলো, বলের মান বাহির করো এবং 5 সেকেন্ড পর উহার গতিশক্তি কত হবে সেটাও বের করতে বলছে। তো আপনারা জানেন একটা ম্যাথের ব্যাপারে প্রথমে কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। তো এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে ভর, যেটা বস্তুটার ভর এম, সেটা কিন্তু 50 গ্রাম, 50 গ্রাম। এবং বলা হয়েছে যে এখানে যেহেতু গ্রাম সিজিএস একক, এখানে কিন্তু আমরা অভিকর্ষীয় যে ত্বরণ জি, সেটার মানও কিন্তু আমরা ধরে নিতে পারি, সেটা হলো 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা কথা বলছে, তাহলে বলছে যে এখান থেকে তাহলে অভিকর্ষীয় বলের প্রভাবে পরিতে দেওয়া হলো, বলের মান কত, এই যে বলের মানটা কত, বল ইকাল টু কত এখানে বলা হয়েছে। আরেকটা কথা বলছে যে যদি টাইম টি হলো 5 সেকেন্ড হয়, 5 সেকেন্ড পরে এটার গতিশক্তি কত, গতিশক্তি কত। তো গতিশক্তির ক্ষেত্রে আপনারা জানেন যে আমরা যদি এটার কাইনেটিক এনার্জি যেটাকে বলা হয় কে ইকাল টু কত। এখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে যে বস্তুটাকে কিন্তু অভিকর্ষীয় বলের প্রভাবে পড়তে দেওয়া হয়েছে, অর্থাৎ সে একটা জায়গায় স্থির ছিল, সেখান থেকে তাকে পড়তে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু তাহলে আদিবেগ কিন্তু আমরা জানি যে স্থিরের ক্ষেত্রে আমরা জানি আদিবেগ 0, এখানে আদিবেগ কিন্তু u0 দেওয়া আছে। তো যাই হোক, এখানে আমরা সলিউশন করতে পারি। প্রথমে আমাদের বলা হয়েছে যে ওই বলের মানটা কত, অভিকর্ষীয় যে বলের প্রভাবে তাকে পড়তে দেওয়া হয়েছে সেটা বলের মান কত। তো আমরা জানি বলের ক্ষেত্রে কি সূত্র, আমরা জানি বল ইকাল টু, আমরা জানি এফ ইকাল টু এম এফ বা এম জি। এখানে কিন্তু এম জি ইউজ হবে, যেহেতু অভিকর্ষীয় বলের কথা বলা হয়েছে, এখানে কিন্তু আমরা সরাসরি এম জি ব্যবহার করতে পারি। এখানে এফ না ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি যে এফ ইকাল টু এম জি। তো এখানে এম এর মান কিন্তু দেখেন দেওয়া আছে 50 গ্রাম, 50 গ্রাম, আর জি এর মান আমরা জানি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে 50 এবং 980 গুণ দিলে কিন্তু আমরা এখান থেকে একটা মান পাবো, সেটা আসে 49,000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আপনারা জানেন 49,000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে পুরাটাকে আবার বলা হয় ডাইন। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি 49,000 ডাইন। তাহলে এখানে কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল যে বলের মান কত, এখানে বলের মান পাই গেছি আমরা 49,000 ডাইন। আরেকটা কথা বলছে 5 সেকেন্ড পর উহার গতিশক্তি কত। এখন 5 সেকেন্ড পর এটা কিন্তু আমরা যে বলের মান বের করছি, এটা আপনারা বুঝছেন আশা করি, ধন্যবাদ। এখন দেখেন আমরা আবার বলতে পারি যে 5 সেকেন্ড পর এটার গতিশক্তি কত। তো আমরা জানি গতিশক্তির সূত্র কি, আবার আমরা জানি উই নো এগেইন উই নো, আমরা জানি গতিশক্তি কাইনেটিক এনার্জি কে ইকাল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এখন দেখেন এখানে আমাদের হাফ এম তো দেখেন 50 গ্রাম, এটা আমরা জানি, ইন্টু ভি কিন্তু এখানে দেওয়া নাই। তো আমরা ভি কিন্তু সহজে আবার বের করে নিতে পারি। দেখেন আমরা জানি ভি ইকাল টু, যেহেতু অভিকর্ষীয় বলের প্রভাবে বস্তুটা নিচের দিকে পড়ছে, অর্থাৎ অভিকর্ষীয় বলের বা অভিকর্ষীয় ত্বরণের দিকে বস্তুটা কাজ করছে, সেই জন্য আমরা ভি ইকাল টু কিন্তু জানি ইউ প্লাস জিটি, এখানে মাইনাস হবে না, প্লাস হবে, যেহেতু নিচের দিকে পড়ছে। তো আপনারা দেখেন স্থির জায়গা থেকে যেহেতু বস্তুটা পড়ছে, ইউ ইকাল টু আপনারা জানেন 0, ইউ ইকাল টু 0, তাহলে ভি ইকাল টু আসতেছে জিটি।
আচ্ছা জি এর মান কত আপনারা জানেন 980, আর টি হলো 5। তাহলে দেখেন এই 980কে যদি 5 দিয়ে আমরা গুণ দিই তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা মান পাবো, সেটা হলো এই মানটা আসছে আপনারা ক্যালকুলেশন করলে পাবেন 4900 সেন্টিমিটার পার সেকেন্ড। 4900 সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে কিন্তু ভি এর মান আমরা পেয়ে গেছি। তাহলে আপনারা কিন্তু এখানে 4900 সেন্টিমিটার পার সেকেন্ড এটার উপর কিন্তু হুইল স্কোয়ার বা স্কোয়ার দিতে পারেন, যেহেতু হাফ এম ভি স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে কিন্তু একটা মান পাবেন, আপনারা ক্যালকুলেটর ইউজ করলে এখানে পাবেন 60.025 ইন্টু 10⁷। এটা কি হবে বলেন তো? একটা আর্গ। কেন আর্গ হবে? এটা কিন্তু সিজিএস, দেখেন গ্রাম দেওয়া আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। তো আপনারা জানেন সিজিএস পদ্ধতিতে কাজের একক আর্গ। যদি এটা এমকেএস একক হতো তাহলে কিন্তু কাজের একক জুল আসতো। আবার যদি এপিএস একক হতো আপনারা শিখছেন ফুট পাউন্ডাল আসতো, যেহেতু গত ক্লাসে আপনারা শিখছেন। তো এখানে যেহেতু সিজিএস একক, এটা কিন্তু আসছে 60.025 ইন্টু 10⁷ আর্গ। আবার দেখেন আমরা জানি এক জুল সমান, আপনারা আগে থেকে জানেন 1 জুল সমান 10⁷ আর্গ। 1 জুল সমান 10⁷ আর্গ, এটা আপনি জানেন। তাহলে এখান থেকে দেখেন 60.025 সরাসরি এত জুল লেখা যায়, এত জুল লেখা যায়, কারণ আমরা জানি 1 জুল সমান 10⁷ আর্গ। তাহলে 10⁷ আর্গ সমান জুলে চলে আসলো। তাহলে আমাদের অ্যান্সার হলো 60.025 জুল। তো এখান থেকে আমরা গতিশক্তির অঙ্ক দেখলাম। অনেক সময় ফিজিক্স হিসেবে এটা আসে, আমি নিজেও বিভিন্ন পরীক্ষায় জব সলিউশনের পরীক্ষায়, জবের পরীক্ষায় আমি দেখছি যে অনেক সময় গতিশক্তির অঙ্ক এসে যায়। তো এখানে দেখেন আমাদের প্রথমে বলা হয়েছিল যে অভিকর্ষীয় বলের প্রভাবে পরিচয় দেওয়া হলো, বলের মান কত বের করো, আমরা F=mg দিয়ে বের করছি, খুব সহজ। এরপরে বলছে যে গতিশক্তি কত হবে 5 সেকেন্ড পরে। তো আমরা দেখেন হাফ এম ভি স্কোয়ার সূত্র দিচ্ছি, কিন্তু ভি জানি না। আবার আমরা জানি V=E+GT, যেহেতু অভিকর্ষীয় বলের প্রভাবে নিচের দিকে পড়তেছিল। তো এখানে আমরা জানি এটা স্থির জায়গা থেকে পড়ছে, ইউর মান 0, মান বসা দিছি 4900 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ ছিল, এখানে ইউজ করে আর্গ পাইছি। আমরা জানি 1 জুল সমান 10⁷ আর্গ, এই জন্য এখান থেকে জুল আমরা পেয়ে গেলাম। তো যাই হোক, আমরা কিন্তু গতিশক্তির একটা অঙ্ক আমরা ইতিমধ্যে করে ফেললাম, যেটা গত ক্লাসে বাদ পড়ে গেছিলো, সেটা আমরা শিখে ফেললাম। আরেকটা ম্যাথ আমরা করব গতিশক্তির, সেটাও অনেক সময় পরীক্ষা আসে। এটা কিন্তু অভিকর্ষীয় বলের প্রভাবে নিচের দিকে পড়তেছিল। এখন যদি আমরা কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারি, উপরের দিকে একটা বেগে ছুঁড়ে মারি, তখন গতিশক্তি কি হবে, সেটাও একটা প্রশ্ন আসতে পারে। এখানে যেমন একটা প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন আমরা প্রবলেম সলভ করব, সেটা হলো 3 পাউন্ড ভরের একটি পাথরকে 96 ফিট পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো। খাড়া উপরের দিকে, দেখেন এবার উপরের দিকে ছোড়া হলো, অর্থাৎ এটা নিজে নিজে পড়তেছে না, ছোড়া হইল, খাড়া উপরের দিকে ছোড়া হইল 2 সেকেন্ড পরে উহার গতিশক্তি কত হবে? উহার গতিশক্তি কত হবে বের করো। তো এখানে দেখেন 3 পাউন্ড ভরের একটি পাথরকে 96 ফিট পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হইল, 2 সেকেন্ড পরে উহার গতিশক্তি কত হবে বের করো। এবার কিন্তু অভিকর্ষীয় বলের প্রভাবে নিচে পড়তে দেওয়া হয় নাই, অভিকর্ষীয় বলের বিরুদ্ধে উপরের দিকে ছোড়া হয়েছে। তো এখান থেকে দেখেন আমরা প্রথমেই কোনো অঙ্ক যখন করি সলিউশনে, আপনারা জানেন যে দেওয়া আছে কি, সেটা আমরা লিখি। এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে একটা ভর দেওয়া আছে M=3 পাউন্ড। বুঝতেছেন যে এটা আসলে FPS পদ্ধতিতে অঙ্কটা চলে আসছে। এবং পাথরকে দেখেন উপরের দিকে একটা বেগে ছড়া হয়েছে, সে বেগটা কত? আদি বেগ আপনারা জানেন, ইউ দেওয়া আছে 96 ফিট পার সেকেন্ড বেগে উপরের দিকে ছড়া হয়েছে। এখন বলছে যে 2 সেকেন্ড পরে গতিশক্তি, টি এর মানও কিন্তু দেওয়া আছে 2 সেকেন্ড পর ওইটার গতিশক্তি বের করতে বলছে। তো এখান থেকে স্বাভাবিকভাবে জি এর মান কি হবে আপনারা জানেনই, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। যারা এটা বুঝতেছেন আমি ধন্যবাদ জানাবো তাদেরকে, কারণ আপনারা জানেনই যে FPS পদ্ধতিতে জি এর মান 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো যাই হোক ধন্যবাদ। এখন আমরা যেটা বলতেছি যে আমাদের গতিশক্তি চাইছে, কাইনেটিক এনার্জি যেটা, সেটা চাইছে, সেটা কত? তো দেখেন আমরা জানি গতিশক্তি Ke = ½ mv²।
তো এখানে দেখেন হাফ, এম এর মান কত 3, ভি এর মান কত, এখানে কিন্তু ভি দেওয়া নাই, কিন্তু আপনারা জানেন ভি এর মান বের করে নেওয়া যায়। দেখেন স্বাভাবিকভাবে আপনি বের করে নেন, ভি ইকুয়াল টু কি লেখা যায়, ইউ প্লাস হবে না মাইনাস হবে, দেখি কে বলতে পারেন। আশা করি যারা মনোযোগের সাথে ক্লাসটা দেখতেছেন তারা পারবেন যে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হবে না ইউ মাইনাস জিটি হবে। একটু আগে আমরা অভিকর্ষীয় বলের প্রভাবে বস্তু পড়তে দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু অভিকর্ষীয় ত্বরণের বলের প্রভাবে যেহেতু নিচের দিকে কাজ করতেছিল সেখানে আমরা প্লাস লিখছিলাম। এখন যেহেতু অভিকর্ষীয় বলের বিরুদ্ধে উপরের দিকে সরা হয়েছে, তাহলে কিন্তু ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হবে। হ্যাঁ, অনেকেই হয়তো বা পারছেন, ধন্যবাদ আপনাদেরকে। এখন দেখেন এখানে আদিবেগের মান কিন্তু দো আছে, আদিবেগের মান কত দো আছে, সেটা কত 96, আর জি এর মান আমরা জানি 32, আর টাইম দো আছে 2 সেকেন্ড। তাহলে দেখেন 96 এখানে আর ওখানে 64, তো এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 32 ফিট পার সেকেন্ড। তো ভি এর মান কিন্তু হচ্ছে 32 ফিট পার সেকেন্ড। তো এইটার উপরে কিন্তু স্কোয়ার, আর এখানে ছিল পাউন্ড, এখানে ছিল 33 পাউন্ড। তো দেখেন এখানে ক্যালকুলেশন করলে একটা মান পাওয়া যাবে, এটা আপনারা বুঝছেন, আমি এটা মিশাই দিলাম। এরপরে দেখেন এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যে গতিশক্তি হাফ ইন্টু 3 ইন্টু 32 এর উপর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে এখানে আসতেছে 1536 ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যাচ্ছে 1536। কি হবে বলেন তো, এটা কিন্তু একটা গতিশক্তি মানে শক্তি আর কাজের একক একই। তো এটা যেহেতু আপনারা দেখতেছেন যে এপিএস পদ্ধতি, এখানে কিন্তু কাজের একক আসবে ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল। আপনি ক্যালকুলেশন করে দেখা যাবে যে এখান থেকে ফুট পাউন্ডাল পাওয়া গেছে। তাহলে দেখেন এখানে গতিশক্তি খুব সহজ, আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মানও বসাইছি, ভি যেটা পাইছিলাম না, ভি ইকুয়াল টু আমরা ইউ মাইনাস জিটি ব্যবহার করছিলাম, এখান থেকে ক্যালকুলেশন করে 32 পাইছিলাম, ইউজ করছি, এখান থেকে আমি গতিশক্তি পাইছি। তো ধন্যবাদ আপনাদেরকে। আসলে গতিশক্তি থেকেও যদি ম্যাথ আসে আমরা পারবো, আর এটা খুবই সহজ জিনিস, কিন্তু অনেক সময় পরীক্ষা আসে, প্র্যাকটিস না থাকার কারণে আমরা পারি না। তো আজকে আমরা যেটা শিখলাম সরল দোলকের থেকে, যে সরল দোলক কি, কার্যকরী দৈর্ঘ্য, দোলনকাল, এগুলো আমরা শিখছি, এবং সাথে যে গত ক্লাসে যে গতিশক্তির কিছু ম্যাথ বাকি ছিল সেটাও আমরা শেষ করলাম। আপনারা যদি মনোযোগের সাথে ক্লাসগুলো দেখতে থাকেন, আশা করি আমি গত 5ম ক্লাস পর্যন্ত নিয়েছি, আজকে 6ষ্ঠ পর্ব টুকিটাকি বিজ্ঞানের, এরকম আরও 2-1টা পর্ব ক্লাস সামনে আমি নিব। আপনারা যদি মনোযোগের সাথে ক্লাসগুলো করেন, অবশ্যই অনেকগুলো এখান থেকে মার্ক আপনারা বিভিন্ন পরীক্ষাতে পাবেন, এবং এই প্রশ্নগুলো পাবেন। এইগুলো মার্কগুলো আপনি যদি অ্যান্সার ভালো করে করতে পারেন, এই মার্কগুলো আপনি ক্যারি করতে পারবেন, আপনার জব পেতে সহায়তা হবে। এখন ঘরে বসে না থেকে আমরা যদি ক্লাসগুলো একটু মনোযোগের সাথে দেখি, আশা করি আপনারা এটা দ্বারা অনেক উপকৃত হতে পারবেন। এই জন্য আপনাদেরকে অনেক আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা ক্লাসগুলো দেখেন, এবং ওই শিটে আমার যে শিট দেওয়া আছে সেখান থেকে সব প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করেন। যেগুলো পারবেন না আমাদের কমেন্ট বক্সে লিখে দেন, আমরা ওগুলো আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর এই সময় যখন আপনি কাজগুলো করে রাখবেন, যখন আপনার আবার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসবে, অর্থাৎ আল্লাহর রহম আমরা আশা করতেছি ঈদের পরে আবার স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, আবার মানুষ আগের মতো চলাফেরা করতে পারবে, এবং তাদের কর্মসংস্থানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারবে, তখন কিন্তু আবার আপনার যে নিয়োগগুলো, যে পরীক্ষাগুলো আমরা সামনে নিবে, অর্থাৎ আপনার পানি উন্নয়ন বোর্ড, আরও বিভিন্ন জায়গায় আমাদের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা, এগুলো ডেট দিবে। তখন যদি আপনি এগুলো যদি এখনই পড়ে রাখেন, তখন আপনার পরীক্ষায় কিন্তু ভালো করা সহজ হবে, তখন আপনি অনেকগুলো মার্ক পাবেন এবং আপনার চাকরির জন্য সহযোগিতা হবে। এই জন্য আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ক্লাসগুলো ভালোভাবে দেখেন, প্র্যাকটিস করেন, আশা করি আপনারা ভালো করবেন এবং জব পেতে আপনাদের সহায়তা হবে। আজকে এই পর্যন্তই, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।